ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো এসডিই ক্লাস। আজকে এই প্রথম ক্লাসে আমি আলোচনা করব তোমাদের যুক্তিবিজ্ঞান অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের প্রথম অধ্যায় যুক্তির স্বরূপ সম্পর্কে। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক দর্শনে যে বিষয়টি পড়তে হবে সেটি হচ্ছে ওয়েস্টার্ন লজিক বা পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান। এই পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের দুটি ভাগ রয়েছে, তোমরা বইয়ে দেখবে, ইতিমধ্যে নিশ্চয়ই বই কিনেছো। তার একটি হচ্ছে অবরোধ যুক্তি, আর একটি হচ্ছে আরোহ যুক্তি। প্রথমে দেখবে আছে অবরোধ যুক্তিতে 8টি অধ্যায় আছে, অর্থাৎ 8টি চ্যাপ্টার রয়েছে। আর আরোহ যুক্তিতে রয়েছে 4টি চ্যাপ্টার বা 4টি অধ্যায়। এই দুটো মিলে হচ্ছে তোমাদের এই সাবজেক্ট পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান। প্রথম অধ্যায় যুক্তির স্বরূপ। দেখো, প্রথমে আমরা জানবো যে যুক্তিবিজ্ঞান, আমাদের যে সাবজেক্ট যুক্তিবিজ্ঞান, পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান অবশ্যই, এই যুক্তিবিজ্ঞান বলতে কি বোঝায়। হ্যাঁ, দেখো, যে বইটি যুক্তিবিজ্ঞান নামক বইটি আমরা পড়বো, সেই গোটা বইটার মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা আছে। দেখো, যুক্তিবিজ্ঞান তোমরা জানো, 11-এ পড়েছো যে দর্শনের একাধিক শাখা সম্পর্কে তোমরা পড়েছো, যেমন জ্ঞানবিদ্যা, উদিবিদ্যা, নীতিবিদ্যা। এরকমই একটি দর্শনের শাখা হচ্ছে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। তাহলে দর্শনের একটি শাখা, যুক্তিবিজ্ঞান হচ্ছে দর্শনের একটি শাখা। কোন শাখা? না, যে শাখায় যুক্তি নিয়ে বা অনুমান নিয়ে আলোচনা করা হয়। আরও ভালো করে বলতে গেলে, দর্শনের যে শাখা শুদ্ধ চিন্তা বা বৈধ চিন্তার নিয়মাবলী বা চিন্তার মূল সূত্রগুলো নিয়ে আলোচনা করে, তাকে যুক্তিবিজ্ঞান বলে। অর্থাৎ কিভাবে চিন্তা করলে কিভাবে আমাদের চিন্তা শুদ্ধ হবে, আমাদের চিন্তা বৈধ হবে, অর্থাৎ সঠিক হবে। এখন চিন্তা বলতে কি বোঝায়? এখানে চিন্তা বলতে অনুমান সম্পর্কীয় চিন্তাকে বোঝায়। মানে কীভাবে অনুমান করলে আমাদের অনুমান সঠিক হবে, কোন চিন্তায় আমরা অনুমান করলে আমাদের অনুমানটা বৈধ হবে, এই সম্পর্কে আলোচনা করে দর্শনের যে শাখা, তাকে বলা হয় যুক্তিবিজ্ঞান। এছাড়াও যুক্তিবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন যুক্তিবিজ্ঞানী, বিভিন্ন দার্শনিক বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন আরও একটি বিখ্যাত সংজ্ঞা আছে, আমি এখানে আলোচনা করিনি, বলে যাচ্ছি আমি। যেমন যুক্তিবিদ আই.এম. কোপি, তিনি বলেছেন যে কোনটা বৈধ যুক্তি, কোনটা অবৈধ যুক্তি, অর্থাৎ কোনটা সঠিক যুক্তি, কোনটা ভুল যুক্তি। এইভাবে যে তাদের মধ্যে পার্থক্য করা, এই পার্থক্য করার জন্য কতগুলো নিয়ম ও পদ্ধতি আছে, সেই নিয়ম ও পদ্ধতি নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তাকেই বলা হচ্ছে যুক্তিবিজ্ঞান। এইভাবে তিনি যুক্তিবিজ্ঞানের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তো মোটামুটিভাবে আমরা জানতে পারি যে যুক্তিবিজ্ঞান কি? যুক্তিবিজ্ঞান হচ্ছে শুদ্ধ চিন্তা বা বৈধ চিন্তার নিয়মাবলী নিয়ে আলোচনা। ওকে, এখন যুক্তিবিজ্ঞানের জনককে দেখো, পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের জনক বলা হয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে। এখন এই যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক, যা ল্যাটিন শব্দ লোগস থেকে উৎপত্তি হয়েছে। লোগস শব্দের অর্থ হলো চিন্তা, সেই অর্থে লজিক শব্দের অর্থ কি? লজিক শব্দের অর্থ হচ্ছে অনুমান সম্বন্ধীয় চিন্তা সম্বন্ধে বিজ্ঞান। তাহলে তাহলে যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? নিয়ে আলোচনা করেন? যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো অনুমান বা যুক্তি। এখন অনুমান কাকে বলে? অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, অর্থাৎ আমরা এক প্রকার চিন্তা, যে চিন্তার সাহায্যে চোখের সামনে আমাদের যেটা ঘটে, সেটা দেখে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছাই। অর্থাৎ জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হচ্ছে অনুমান। আর যুক্তি কি? না, যুক্তি আর অনুমান একই বিষয়। যুক্তি হচ্ছে ওই অনুমানেরই ভাষায় প্রকাশিত রূপ। অর্থাৎ মনে মনে যখন আমরা চিন্তা করলাম আকাশে মেঘ দেখে বৃষ্টি হতে পারে কি না, তখন সেটা অনুমান। এখন এই চিন্তাটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করলাম, লিখলাম বা কাউকে বললাম, তখনই সেটা হয়ে যাবে যুক্তি বা তর্ক। তাই যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। এখন যুক্তির অ্যাকচুয়াল সংজ্ঞা রয়েছে। যুক্তির সংজ্ঞাটা কি? যুক্তির সংজ্ঞায় বলা হয়, যুক্তি হলো পরস্পর সম্পর্কিত এমন এক বাক্য সমষ্টি, যার অন্তর্গত এক বা একাধিক বাক্যের ভিত্তিতে অপর একটি বাক্যের সত্যতা প্রমাণিত হয়। অর্থাৎ যুক্তি কি? যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপে একটা বাক্য সমষ্টি, যেখানে অনেকগুলো বাক্য থাকে, যার মধ্যে এক বা একাধিক বাক্য থাকে, যাদের উপর ভিত্তি করে একটি বাক্য থাকে, যেটি আমরা সিদ্ধান্ত করি, যেটি প্রমাণিত হয়। যেমন উদাহরণ উদাহরণ হচ্ছে, সকল মানুষ হয় মননশীল, এটি একটি বাক্য। সকল কবি হয় মানুষ, এটি একটি বাক্য। এই দুটো বাক্যের উপর ভিত্তি করে একটি বাক্য আমরা সিদ্ধান্ত করছি, সুতরাং সকল কবি হয় মননশীল। এটি একটি যুক্তির উদাহরণ। এখন এই যুক্তির মধ্যে দেখবে প্রথম বাক্যটার ব্র্যাকেটে লেখা আছে আশ্রয় বাক্য, দ্বিতীয় বাক্যটা আশ্রয় বাক্য এবং শেষেরটি হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ সুতরাং চিহ্ন দিয়ে যে বাক্যটি প্রকাশিত হয়, সেটি হচ্ছে সিদ্ধান্ত। আর যে সমস্ত বাক্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটা করা হয়, সেই এক বা একাধিক বাক্যগুলোকে বলা হয় আশ্রয় বাক্য, যার আরও অনেক নাম আছে। এই হলো যুক্তির উদাহরণ। এখন এই যুক্তির উদাহরণটাকে বিশ্লেষণ করলে যুক্তির কতগুলো অংশ আমরা পাই।
আবার এই উদাহরণ হিসাবে যে বাক্যগুলো এই যুক্তির মধ্যে তুলে ধরা হয়েছে, এই বাক্যগুলো অর্থাৎ তিনটে যে বাক্য রয়েছে, এখন তিনটে থাকতে পারে, দুটো থাকতে পারে, একাধিক থাকতে পারে, এই সমস্ত বাক্যগুলোকে আবার যুক্তির অবয়ব বলা হয়। তাহলে যুক্তির অবয়ব কাকে বলে? অবয়ব বা অংশ কয় প্রকার ও কী কী? যেসব বাক্য বা বচন নিয়ে যুক্তি গঠিত হয় তাদের পৃথক বা সম্মিলিত রূপকে যুক্তির অবয়ব বলে। অর্থাৎ যুক্তির মধ্যে যে বাক্যগুলো থাকে সেই বাক্যগুলোকেই বলা হয় যুক্তির অবয়ব। এখন এই যুক্তির অবয়ব হচ্ছে দুই প্রকার, বা অংশ বললে অংশ দুটি। কি কি? না, প্রথমত হচ্ছে এক নম্বর আশ্রয় বাক্য বা হেতুবাক্য বা যুক্তি বাক্য, তিনটে নাম আছে। আর দু নম্বর হচ্ছে সিদ্ধান্ত। এই দুটি অংশ যুক্তির। অর্থাৎ যুক্তির অবয়ব দুই প্রকারের, আশ্রয় বাক্য বা হেতুবাক্য বা যুক্তিবাক্য, আর দু নম্বর হচ্ছে সিদ্ধান্ত। এখন আশ্রয় বাক্য কাকে বলে? দেখো, আশ্রয় বাক্য হচ্ছে যুক্তিতে যে এক বা একাধিক বাক্যের সত্যতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য। অর্থাৎ আমরা যখন সিদ্ধান্তটা করি যে অজানা সত্যে উপনীত হই, যে জানা সত্যের উপর ভিত্তি করে, সেই জানা সত্যের প্রকাশিত বাক্যগুলোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য বা হেতুবাক্য বা যুক্তিবাক্য। ওকে, তাহলে সিদ্ধান্ত কাকে বলে? না, সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্তের সংজ্ঞাটা হবে না, যুক্তিতে আশ্রয় বাক্যের ভিত্তিতে যে বাক্যের সত্যতা প্রমাণিত হয়। অর্থাৎ যে বাক্য সত্য বলে আমরা দাবি করি বা প্রমাণ করার চেষ্টা করি অনুমানের সাহায্যে, যে বাক্যে উপনীত হই, সেই বাক্যটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ আশ্রয় বাক্যের ভিত্তিতে যে বাক্যের সত্যতা প্রমাণিত হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। এই হচ্ছে যুক্তির অংশ বা অবয়ব। আজকে এই পর্যন্তই। এর পরের অংশগুলি আলোচনা করব পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।